হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো, আজকে আমরা করব চ্যাপ্টার 1 বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বারস। ঠিক আছে, তাহলে প্রতি বছরের মতো এবছরেও আমাদের পাড়ার নেতাজি বালক সংঘের মাঠে একটি হস্তশিল্প মেলার আয়োজন হয়েছিল। ঠিক আছে, মনে করো একটি মেলা আছে, সেই মেলায় আমরা নিজেদের হাতের তৈরি জিনিস বিক্রি করছি। মনে করো তুমি একটা দোকানে জিনিস বিক্রি করছো, ঠিক আছে। সেখানে তারা ঠিক আমরা ঠিক করেছি যে মেলায় নিজেদের তৈরি জিনিস বিক্রি করে যে টাকা পেয়েছি তার বেশিরভাগটাই পাড়ার উন্নতির জন্য ক্লাবকে দান করব। যত টাকা হয়েছে সেগুলো কি করবে, ক্লাবকে দান করবে। তাই মেলায় কি কি জিনিস কত কত টাকায় বিক্রি হলো তার তালিকা তৈরি করে ক্লাবের বোর্ডে লিখি। ক্লাবের বোর্ডে এই রকম ভাবে লেখা হচ্ছে: রঙিন কার্ড বিক্রি করে 65 টাকা, ছবি বিক্রি করে 275 টাকা, কাপড়ের ব্যাগ বিক্রি করে 512 টাকা, আচার বিক্রি করে 385 টাকা, শাড়ি বিক্রি করে 942 টাকা, পাপড় বিক্রি করে 135 টাকা। এই এই টাকাগুলো পাওয়া গেছে। এখানের সংখ্যাগুলি কি ধরনের, সেই সংখ্যাগুলি দেখো: 65 আছে, 275 আছে, 512 আছে, 385 আছে, 942 আছে, 135 আছে। ঠিক আছে, এগুলো কিসের কাজে ব্যবহার করা হচ্ছে? গোনার কাজে, গণনা করার কাজে, তাই তো। এরকম দেখো, কোনো কিছু মনে করো অনেকগুলি বস্তা আছে বা অনেকগুলি পেন্সিল আছে তোমার কাছে, সেগুলি গোনার জন্য আমরা কেমন ব্যবহার করি? 1 2 3 4 এরকম করে গুনি তো। ঠিক আছে, তাহলে যখন মানুষ প্রথম এই সংখ্যা তত্ত্ব বা এরকম কিছু আবিষ্কার করছিল, তখন মানুষের প্রথমে গোনারই কাজে লাগছিল। তো 1 2 3 4 করে গুনবে, কি করে গুনবে? ঠিক আছে, তো সেই জন্যই 1 2 3 4 বা 1 2 3 4 এই সংখ্যাগুলির উদ্ভব হয়েছিল 1 থেকে 9 পর্যন্ত। হিসাব করে দেখো, 1 থেকে 9 পর্যন্তই মৌলিক সংখ্যা আছে, পরে তার সঙ্গে শূন্যটি যুক্ত হলো। কিন্তু শূন্য কখন যুক্ত হলো এবং শূন্য যুক্ত হওয়ার পরে সেই সংখ্যাগুলিকে কি বলে, সেগুলিতে পরে আসছি। 1 2 3 4 করেই তো আমরা গোনা শুরু করি। সেই 1 থেকে যত দূর পর্যন্ত আমরা গুনতে পারবো, ঠিক আছে, অসীম পর্যন্ত, সেই সমস্ত সংখ্যাগুলি যেগুলিকে গোনা সম্ভব, যেমন 1-এর পরে 2 আমরা গুনি, 1-এর পরে 1-এর 2 হাফ বা 3-এর 4 বা 5-এর 6 এরকম কিন্তু আমরা গুনি না। এরকম সংখ্যাগুলোও তোমরা শিখেছো, কিন্তু মোটা মোটা করে গোনার জন্য যে সংখ্যাগুলি ব্যবহার করা হয় 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এরকম করে আমরা গুনে যাই। এই সংখ্যাগুলিকে বলে স্বাভাবিক সংখ্যা। এগুলোকে আমরা গণনার সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা বলি। বোঝা গেল? তাহলে স্বাভাবিক সংখ্যাকে কি বলছি আমরা? ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যা কোনগুলি? গণনাযোগ্য সংখ্যা, যেগুলি সংখ্যা দিয়ে আমরা গুনছি, যে সংখ্যাগুলি দিয়ে আমরা গুনছি সেগুলো স্বাভাবিক সংখ্যা। 1 2 3 4 5 6 এরকম করে 9 10 11 12 আপ টু ইনফিনিটি, মানে অসীম পর্যন্ত। যত দূর পর্যন্ত তুমি গুনতে পারবে তত দূর পর্যন্ত এই সংখ্যাগুলি চলে যাবে। সেই জন্য এই এতগুলি ডট দেওয়া। ডটের মানে হচ্ছে অ্যান্ড সো অন, এইভাবেই চলতে থাকবে। ঠিক আছে, কখনো এর শেষ হবে না। যত লিখে যাবে, একটা খাতার একটা পাতা ভরবে, পরের পাতা ভরবে, তারপরের পাতা ভরবে, এরকম করে ভরেই যাবে ভরেই যাবে, লেখা হয়েই যাবে, কিন্তু শেষ হবে না। 1 কোটি 2 কোটি 3 কোটি 10 কোটি 50 কোটি 100 কোটি 1000 কোটি হবে, তাই তো। এরকম করে শেষ হবে না। স্বাভাবিক সংখ্যাদের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কোনটি? তাহলে সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা 1। 1 থেকেই কিন্তু স্বাভাবিক সংখ্যা শুরু হচ্ছে। তাহলে এই জায়গাতে কি লিখবে? 1। আচ্ছা, একটা ইংলিশে লিখবে, তোমাদের তো এখন বাংলা নেই, তোমাদেরকে ইংরেজিতে লিখতে হবে। তাহলে সব থেকে ছোট স্বাভাবিক সংখ্যা কি হয়ে যাচ্ছে? 1 হয়ে যাচ্ছে। আমি স্বাভাবিক সংখ্যাগুলি পাশের বৃত্তাকার ক্ষেত্রে লিখিও স্বাভাবিক সংখ্যার দল গড়ি। এটা একটা স্বাভাবিক সংখ্যার দল। ঠিক আছে, এইভাবে মনে করো এই বৃত্তটির মধ্যেই সমস্ত স্বাভাবিক সংখ্যা আছে। স্বাভাবিক সংখ্যার দলকে সাধারণভাবে ইংরেজি বর্ণমালা n অক্ষর দ্বারা সূচিত করা হয়। ন্যাচারাল নাম্বারের জন্য n। স্বাভাবিক সংখ্যাকে আমরা কি বলছি? ন্যাচারাল।
সেই জন্য ন্যাচারালের n। ঠিক আছে? তাহলে মনামি তার ছবি বিক্রি করে 275 টাকা পেয়েছিল, কিন্তু সে সম্পূর্ণ টাকায় অর্থাৎ 275 টাকা পাড়ার উন্নয়নের জন্য ক্লাবকে দান করলো। সে তার পুরো টাকাটা দান করে দিল। তাহলে তার কাছে আর কিছু পড়ে রইল না, তার কাছে পড়ে রইল 0 টাকা। যখন কিছু থাকছে না তখন সেটা শূন্য হচ্ছে। এই শূন্য জিনিসটা পরে এসেছিল। ঠিক আছে? তো পরে আসার জন্য সেটা স্বাভাবিক, সেটা গোনার কাজে লাগছে না। যখন কারো কাছে কিছু থাকছে না সেটা বোঝানোর জন্য শূন্য, সেই জন্য শূন্য পরে এলো। আর শূন্য এসে যখন এদের সঙ্গে যোগ হয়ে গেল তখন সেগুলোকে আমরা কি বলবো? অখণ্ড সংখ্যা। তখন স্বাভাবিক সংখ্যা পুরো দলটাকে আমরা কি বলবো? অখণ্ড সংখ্যা। যখন স্বাভাবিক সংখ্যার সঙ্গে শূন্য যোগ হয়ে গেল, শূন্য তাদের মধ্যে চলে আসলো, তখন সেই পুরো সংখ্যা গোষ্ঠীটাকে, তা সেই দলটাকে আমরা কি বলবো? অখণ্ড সংখ্যা, হোল নাম্বার। ঠিক আছে? তাহলে অখণ্ড সংখ্যা কোনগুলো হচ্ছে? অখণ্ড সংখ্যা যেটা হচ্ছে শূন্য থেকে শুরু হচ্ছে, 0, 1, 2, 3, 4, 5 অ্যান্ড সো অন, মানে এইরকম যত দূর তুমি যেতে পারবে তত দূর যাবে, অসীম পর্যন্ত। অখণ্ড সংখ্যাকে আমরা হোল মানে পূর্ণ সংখ্যা, মানে হোল মানে তো পূর্ণ, কিন্তু পূর্ণ সংখ্যা আলাদা আছে, ওটাকে আমরা ইন্টিজার বলবো। ঠিক আছে? অখণ্ড সংখ্যাকে হোল নাম্বার বলছি। অখণ্ড, হোল হচ্ছে অখণ্ড। ঠিক আছে? স্বাভাবিক সংখ্যার দলে শূন্য রাখলে অখণ্ড সংখ্যার দল পাবো। এই যে দেখো, এই ত্রিভুজের মাধ্যমে অখণ্ড সংখ্যার দল লেখা হয়েছে। এখানে দেখো ত্রিভুজটাতে একটি মাত্র সংখ্যা শূন্য আছে, অর্থাৎ শূন্য এবং স্বাভাবিক সংখ্যাগুলি মিলে অখণ্ড সংখ্যা হয়। সেটিকে ইংরেজি বর্ণমালা W দ্বারা চিহ্নিত করা হয়। ঠিক আছে? তাহলে স্বাভাবিক সংখ্যাকে n দ্বারা চিহ্নিত করা হয়, অখণ্ড সংখ্যাকে W দ্বারা চিহ্নিত করা হয়। স্বাভাবিক সংখ্যা যেগুলিকে আমরা 1, 2, 3, 4 করে লিখি, আর অখণ্ড সংখ্যা যেগুলোকে আমরা 0, 1, 2, 3, 4 করে লিখি, শূন্য মিশে গেল তার সঙ্গে, সেই জন্য সেটা অখণ্ড সংখ্যা। এতদূর পর্যন্ত বোঝা গেল? এরপরে দেখো, কার্ড বিক্রি করে ও আচার বিক্রি করে মোট কত টাকা পেয়েছে হিসাব করে লিখি। কার্ড আর আচার যোগ করা হলো 450 টাকা। তাহলে 450 একটি স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ দুটি স্বাভাবিক সংখ্যা যোগ করে স্বাভাবিক সংখ্যা পেলাম। ঠিক আছে? এটা এখানে স্বাভাবিক লিখবে, স্বাভাবিক। ঠিক আছে? এটা স্বাভাবিক সংখ্যা। তাহলে দুটি স্বাভাবিক সংখ্যা যোগ করে আমরা কি পেলাম? স্বাভাবিক সংখ্যা পেলাম। আমি যে কোনো দুটি স্বাভাবিক সংখ্যা যোগ করে দেখছি। যে কোনো দুটি স্বাভাবিক সংখ্যা যোগ করে দেখো, দুটি স্বাভাবিক সংখ্যার যোগফল সর্বদা স্বাভাবিক সংখ্যা হবে। যে কোনো দুটি অখণ্ড সংখ্যার যোগফল সর্বদা অখণ্ড হবে। কিন্তু বিয়োগ করলে সেটা হবে না। যেমন মনে করো 5 একটা স্বাভাবিক সংখ্যা, 5কে যদি আমরা 5 থেকে 6, 5 মাইনাস 6 করি, তখন কিন্তু সেটা -1 হয়ে যাবে। -1 মানে মাইনাসগুলো কি সংখ্যা সেগুলো পরে আসছি, মানে তখন সেটা স্বাভাবিক সংখ্যা থাকবে না, আমি সেটাই বলছি। ঠিক আছে? ও মাইনাসগুলো আসলে কি হবে সেটা এখন বলবো পরে এখানে। ঠিক আছে? তাহলে দুটি স্বাভাবিক সংখ্যার গুণফলও কিন্তু সর্বদা স্বাভাবিক সংখ্যাই হবে, আর দুটি অখণ্ড সংখ্যার গুণফলও সর্বদা অখণ্ড সংখ্যাই হবে। ঠিক আছে? যদি দুটি যে কোনো স্বাভাবিক সংখ্যার বিয়োগ করি, তখন বিয়োগফল স্বাভাবিক সংখ্যা হবে না। ঠিক আছে? মাইনাস পেয়েছি, দেখো 1, 2, 3, 4 এগুলো স্বাভাবিক সংখ্যা, কিন্তু যেই -1, -2, -3 এগুলো চলে আসলো, এগুলো কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়। ঠিক আছে? কারণ -1, -2 এরকম করে তো আমরা গুনি না। যেগুলো দিয়ে গুনছি গণনার যোগ্য সংখ্যা, সেগুলোই আমাদের কাছে স্বাভাবিক সংখ্যা। তো দুটি স্বাভাবিক সংখ্যার বিয়োগফল সর্বদা স্বাভাবিক হবে না, আর ভাগফলও কিন্তু স্বাভাবিক হবে না। তাহলে যোগফল আর গুণফল স্বাভাবিক হচ্ছে, আর যোগফল আর গুণফল অখণ্ড হচ্ছে। মানে দুটি স্বাভাবিক সংখ্যার যোগফল ও গুণফল স্বাভাবিক সংখ্যা হচ্ছে, দুটি স্বাভাবিক সংখ্যার দুটি অখণ্ড সংখ্যার যোগফল ও গুণফল অখণ্ড হচ্ছে। তাহলে এই মাইনাসের সংখ্যাগুলি কি সংখ্যা? এগুলোকে আমরা বলবো
পূর্ণ সংখ্যা। তাহলে অখণ্ড সংখ্যা হয়ে গেল, তার সঙ্গে এই মাইনাসগুলো যোগ হয়ে গেল, তখন সেটাকে আমরা পূর্ণ সংখ্যা বলবো, যেটাকে আমরা কি বলবো, ইন্টিজার। ঠিক আছে, পূর্ণ সংখ্যার দলকে কি জেড দ্বারা চিহ্নিত করা হয়। তাহলে এবারে চলে আসছে আমাদের ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা। শূন্য পর্যন্ত নিয়েছিলাম, এবার শূন্যর সঙ্গে শূন্যকে মাঝখানে রাখবো, আর এদিকে 1 2 3 4 করে আপ টু ইনফিনিটি মানে অসীম পর্যন্ত যত দূর যাওয়া যায়, এদিকেও সেই রকম -1 -2 -3 -4 করে আপ টু ইনফিনিটি মানে যত দূর যাওয়া যায়, দুদিকেই অসীম পর্যন্ত আমরা নিয়ে যাচ্ছি, তখন সেই সংখ্যাগুলোকে পূর্ণ সংখ্যা বলবো, যেটাকে কি বলা হয়, ইন্টিজার। ইন্টিজার্সকে আমরা জেড দ্বারা চিহ্নিত করি। ঠিক আছে, জেড। তাহলে স্বাভাবিক সংখ্যাকে আমরা এন দ্বারা চিহ্নিত করছি, অখণ্ড অখণ্ড সংখ্যাকে আমরা ডব্লিউ দ্বারা চিহ্নিত করছি, আর পূর্ণ সংখ্যাকে আমরা জেড দ্বারা চিহ্নিত করছি। ঠিক আছে, পূর্ণ সংখ্যার দলে দেখেছি কিছু সংখ্যা শূন্য অপেক্ষা বড়, আবার কিছু সংখ্যা শূন্য অপেক্ষা ছোট। এদেরকে কি বলা হয়, শূন্য অপেক্ষা বড় যেগুলি যেগুলি পজিটিভ সাইন আছে, পজিটিভ সাইনগুলো আমরা দেখাচ্ছি না, এগুলো তো পজিটিভ, এদিকে প্লাস আছে, তাহলে প্লাসের দিকে আমরা কি বলছি, পজিটিভ ইন্টিজার বা ধনাত্মক পূর্ণ সংখ্যা, আর মাইনাসের দিকে যেগুলো আছে সেগুলি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। শূন্য কিন্তু পূর্ণ সংখ্যা যেটি ধনাত্মক বা ঋণাত্মক নয়। শূন্যর আগে প্লাস বা মাইনাস কোনো কিছুই বসবে না, শূন্য শুধু শূন্য। ঠিক আছে, শূন্য প্লাসও নয়, শূন্য মাইনাসও নয়, শূন্য পজিটিভও নয়, শূন্য নেগেটিভও নয়, শূন্য ধনাত্মকও নয়, শূন্য ঋণাত্মকও নয়। ঠিক আছে, তাহলে যে কোনো দুটির পূর্ণ সংখ্যা নিয়ে যোগ বিয়োগ ও গুণ করে পাই। তাহলে দেখো এখানে মাইনাসের সংখ্যা নেওয়া হয়েছে, -8 -5 মানে +-5 মানে এটা -13 হচ্ছে, -8 +5 এটা -3 হবে, এটা +40 হচ্ছে। এগুলো দেখো সবই কি হয়ে যাচ্ছে, আমাদের পূর্ণ সংখ্যা। বোঝা গেল, তাহলে এখানে -8 -5 পূর্ণ সংখ্যা দুটির যোগফল বিয়োগফল ও গুণফল এখানে কি হয়ে যাচ্ছে, পূর্ণ সংখ্যা হচ্ছে। দেখো খেয়াল করে দেখবে, যখন স্বাভাবিক সংখ্যা অখণ্ড সংখ্যা নিচ্ছি, তখন কিন্তু বিয়োগ করলে সেটা স্বাভাবিক বা অখণ্ড সংখ্যা হচ্ছে না, কিন্তু যেই আমরা পূর্ণ সংখ্যা নিচ্ছি, সেই বিয়োগফলও এর মধ্যে ঢুকে গেছে, মানে তার দুটি পূর্ণ সংখ্যা বিয়োগ করলে তার বিয়োগফলও পূর্ণ সংখ্যা হবে, আর যোগফল গুণফল তো হচ্ছেই। তাহলে আমি অন্য যে কোনো দুটি পূর্ণ সংখ্যা নিয়ে যোগ বিয়োগ গুণ করে দেখেছি, পূর্ণ সংখ্যার যোগফল বিয়োগফল ও গুণফল সর্বদা পূর্ণ সংখ্যা। ঠিক আছে, পূর্ণ সংখ্যা মনে থাকবে। এরপরে দেখো, যদি দুটি পূর্ণ সংখ্যা ভাগ করি তাহলে কি পাবো, এখানে দেখো 5/7 9/2 এরকম আছে, এগুলোকে আমরা জানি p/q আকারে প্রকাশ করা হয়। ঠিক আছে, এগুলোকে বলা হয় রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা। ঠিক আছে, ভগ্নাংশ যাকে আমরা বলি, মনে পড়ছে যে এই ভগ্নাংশগুলো পেলাম, ছোট ছোট ভাগ করা অংশগুলি, এগুলো তোমরা ছোট ক্লাসে শিখেছো, তো সেটাই হচ্ছে মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার। ঠিক আছে, তা যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে p এবং q পূর্ণ সংখ্যা এবং q নট ইকুয়ালস টু 0, তাহলে q 0 হয়ে গেলে এটা ইনফিনিটি মানে এর কোনো অস্তিত্ব পাবো না সংখ্যাটির, তাহলে সেটাকে কি বলা হয়, মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার। ঠিক আছে, তাহলে এরপরে চলে আসছে মূলদ সংখ্যা। এখানে অনেকগুলি সংখ্যা আছে, জিরো এর মাঝেও আছে, দেখো আমরা 3-এর 4 করতে পারি, 5-এর 7 করতে পারি, মানে এইগুলো সব 0 আর 1-এর মাঝে আছে, 0 আর -1-এর মাঝেও অনেকগুলি সংখ্যা আছে। ঠিক আছে, তাহলে যে সকল সংখ্যাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি, যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে p q পূর্ণ সংখ্যা এবং q নট ইকুয়ালস টু 0, তাদের মূলদ সংখ্যা বলে।
বোঝা গেল? তাহলে এখানে আরো অনেকগুলি সংখ্যা মিলে এই দেখো, ফার্স্টে এখানে একটা বৃত্ত ছিল স্বাভাবিক সংখ্যা, তারপরে একটা ত্রিভুজ হলো অখণ্ড সংখ্যা, তারপরে একটা আয়তক্ষেত্র হয়ে গেল। এটা কি হয়ে গেল? এই গোলাপি কালারের আয়তক্ষেত্র পর্যন্ত আমরা আসলাম কি পূর্ণ সংখ্যা, আর এরপরে এই পঞ্চভুজ তৈরি হলো না? এটা হয়ে গেল মূলদ সংখ্যা। ঠিক আছে, তাহলে মূলদ সংখ্যা পর্যন্তই আজকে করো। এর পরের দিন আমরা অমূলদ সংখ্যা, এই সমতুল্য ভগ্নাংশ, সমতুল্য মূলদ সংখ্যা, পরস্পর মৌলিক সংখ্যা, এগুলো আমরা পরের দিন করব। আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার এরকম ভিডিও দেখতে চাইলে পুরো গণিত বইয়ের সমাধান পেতে চাইলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো।